সবচেয়ে বয়সে ছোট, এত এখানে দাঁড়িয়ে কথা বলার মতো ক্যালিবার আমার হয়নি। আমি এখানে এত বড় মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে পারবো না, শুধু ম্যাডামের কোয়েশ্চেনের অ্যান্সারটা দিতে পারি। আর একটা কথা বলতে পারি যে মুজিব এই সিনেমাটি আমার কাছে একটি স্বপ্নের নাম, একটি আবেগের নাম। স্বপ্নটি বাস্তবে পরিণত হতে যাচ্ছে 13ই অক্টোবর। এবং প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলতে হয় বঙ্গবন্ধুর কিশোরবেলা আমি কীভাবে দেখেছি, কেমন ছিল। সেক্ষেত্রে আমি বলতে পারি আমি খুব টেনশনে ছিলাম, বঙ্গবন্ধুর কিশোরবেলার চরিত্র করব, এত বড় একজন মানুষের কিশোরবেলা, খুব ভয়ে ছিলাম। কিন্তু যখন শুটিং করতে গিয়ে সিচুয়েশান দেখলাম, স্ক্রিপ্ট দেখলাম, বা আমি 10 দিন শুটিং করেছি, আমি ভুলে গিয়েছিলাম আমি বঙ্গবন্ধুর চরিত্র করছি, কারণ মানুষটি এতটাই সাধারণ ছিলেন। তিনি টুঙ্গিপাড়ার একজন 1920 সালে জন্ম একটি গ্রামের কিশোরী ছিলেন, এবং আমি সত্যি সত্যি ভুলে গিয়েছিলাম যে আমি বঙ্গবন্ধুর কিশোরবেলা করছি। আমার কাছে মনে হয়েছে আমি ওই সময় টুঙ্গিপাড়ার গ্রামের একটি সাধারণ কিশোরের জীবনের উপরে কাজ করছি, এবং কিভাবে সে সৎ থেকে, মানুষকে ভালোবেসে, দেশের প্রতি দায়বদ্ধতা থেকে কীভাবে মুক্তির মহানায়ক হয়ে উঠলেন, সেটি এই সিনেমায় দেখানো হয়েছে। সো আমি আশা করব আপনারা সবাই এই সিনেমাটি দেখবেন। এবং আমি প্রথম প্রেস কনফারেন্স 2020 সালে হয়েছিল ডিসেম্বর মাসে, আজকে একজন বলছিলেন, সেদিনও একটি কথা বলেছিলাম, আজকে সেই একই কথা বলতে চাই। এই সিনেমা করতে গিয়ে আমি বঙ্গবন্ধুকে ছুঁয়ে দেখার অনুভূতি পেয়েছি। সো আশা করি আপনারা সেম অনুভূতিটি পাবেন যখন আপনারা সিনেমাটি হলে দেখবেন। সবাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিব্যকে। এবারে বুঝতে পারছেন আমি মঞ্চে কাকে আমন্ত্রণ জানাবো। আসলে যাকে নিয়ে এই সিনেমা, যার বায়োপিক নিয়ে এই ছবি মুজিব একটি জাতির উপকার, আর যিনি এই সিনেমার মূল চরিত্রকে ফুটিয়ে তুলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্র, জীবনীটাকে আমাদের সামনে তুলে ধরেছেন, তিনি আপনারাও জানেন কে, আমিও জানি, আমরা সবাই জানি, আর কেউ নন, আমাদের প্রিয় অভিনেতা আরিফিন শুভ। মঞ্চে আসবেন আরিফিন শুভ। আরে পাগল না না, সালামালাইকুম। হয় কি, মানে বক্তৃতা দেওয়ার বড়ই আশা ছিল, বক্তৃতা না কিছু, কারণ আমার আগে তারা যে তিনজনই বলা যায়, তারা মোটামুটি সবটাই বলে গেছে। প্লাস আজকে হঠাৎ প্ল্যানের কারণে অনেকেই আসতে পারেননি, কিন্তু প্রত্যেকের জায়গা থেকে আমি প্রথমেই সাংবাদিক ভাই বোনেরা যারা এসছেন, সম্মানিত অতিথি যারা এসছেন সময় বের করে, সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি সবার প্রতি, এবং ধন্যবাদ জানাচ্ছি আপনারা এসছেন। চঞ্চল ভাই একটা কথা বলছিলেন যে বায়োপিক করা যে কোনো শিল্পীর জন্যই কঠিন। আমি ওই কথা নিয়েই একটা কথা বলবো যে মজার বিষয় হচ্ছে, এটা সর্বপ্রথম যখন এটা নিয়ে অনেক কথা হচ্ছিল বা হয়, বাবু ভাই যেরকম বললেন ছোটখাটো মাছ এখনো আছে, তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলছিলেন, খুব সে একজন অভিনয় শিল্পী, পৃথিবীর সমস্ত এরকমই হয় যে পেন কিংসলে গান্ধী যিনি করেছিলেন, উনি তো গান্ধী নন, বা এড্রিস যিনি করেছিলেন নেলসন ম্যান্ডেলার, উনি তো নেলসন ম্যান্ডেলা নন। আমাদের চঞ্চল ভাইও একটা করছে, অতি শীঘ্রই আপনারা দেখতে পাবেন। তো একটা তো হচ্ছে বায়োপিক। আমরা যারা কাজ করি সাধারণ, আমি আমারটা বলতে পারি, সবসময় কাল্পনিক চরিত্র, ফিকশনাল ক্যারেক্টার্সই করেছি। রক্ত মাংসের একটা বাস্তব সত্য ঘটনা চরিত্রই প্রথম আমার জন্যে, তাও সেটা এমন একটা চরিত্র যেটা বাঙালির কাছে প্রচণ্ড আবেগের একটা চরিত্র, এবং অসংখ্য এই আবেগ
তাকরা অনেক কিছু বলে সেটাকে নিয়ে। সর্বোপরি আমি এটাই বলবো যে যারা ওনাকে বেডরুমে দেখেছে, যারা ওনাকে ডাইনিং টেবিলে দেখেছে, যারা ওনাকে গভীর রাতে দেখেছে, ভোরবেলায় দেখেছেন, তারা এই ছবিটা দেখেছেন এবং তাদের কাছে মনে হয়েছে জাস্টিফাইড, তাদের ভালো লেগেছে। বঙ্গবন্ধুর দুই কন্যা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় শেখ রেহানা, তারা দেখেছেন। বাকি রইল শ্যাম বেনেগালকে নিয়ে কথা। আমার মূল কাজ ছিল সেটার অভিনয়ের পার্টটুকু। আমার পরিচালক যেভাবে বলেছেন, মানে বিষয়টা এরকম যে একটা দাড়ি কমা সেমিকোলনও চেঞ্জ করবার বা ওখানে ইম্প্রোভাইজ করবার কোনো সুযোগ ছিল না। সেটা সরকারিভাবে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক অ্যাপ্রুভড একটা স্ক্রিপ্ট, সেটার ওপরে আমরা কাজ করেছি। সবাই যারা শিল্পীরা কাজ করেছেন শ্যাম বেনেগাল স্যারের নির্দেশনায়। আমার ডিরেক্টর আমাদের সবার কাজে অত্যন্ত খুশি। এবার শ্যাম বেনেগালের ব্যাপারে আপনারা খোঁজ খবর নিয়ে দেখবেন যে উনি কে বা উনি কি কি করেছেন। আজকের ডেটে যারা ইন্ডিয়াতে অ্যাক্টিং এর জন্যে, পারফরমেন্সের জন্যে জনপ্রিয়, তারা যাদেরকে আইকন মনে করে, নাসিরুদ্দিন শাহ, স্মিতা পাটেল, শাবানা আজমি, ওম পুরী, এরকম আরও অনেক শিল্পী কে জন্ম দিয়েছেন শ্যাম বেনেগাল বলিউডে, তাদের কে আইকন মনে করে যারা এখন যারা কাজ করছেন। তো এটা আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের যে একটা কথা আজকে স্পষ্ট করে বলতে চাই, এই ছবিতে যদি আমাকে পাসিং শটও দিতে বলতো, পাসিং শটও বাদ দিলাম, যদি বলতো যে এখানে স্পট বয়ের কাজ করতে হবে, বুম ধরতে হবে বা লাইট ধরতে হবে, সেটাও আমার একজন অভিনয় শিল্পী হিসাবে শ্যাম বেনেগাল স্যারের সাথে কাজ করা এবং শেখ মুজিবুর রহমান জাতির জনককে নিয়ে একটা বায়োপিক হয়েছে, সেটার অংশ হতে পারাই অনেক বড় একটা বিষয় আমাদের সমগ্র শিল্পী যারা কাজ করেছেন তাদের সবার কাছে, আমার কাছে তো বটেই। আর এমন একটা দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল যে অনেক কথা হবে, তার সম্ভব এবং সম্ভব না তার সবকিছুই আমি করার চেষ্টা। বাকি 13 অক্টোবর আপনারা সাংবাদিক ভাই ও বোনদের কাছে একটাই অনুরোধ, বাবু যে একটা কাঁচের রুমের ভেতরে, একটা রুমের ভেতরে যদি 10 জন মানুষ থাকে, 9 জন পাগল থাকে আর একজন স্বাভাবিক থাকে, বাইরে থেকে ওই একজনকেই অস্বাভাবিক মনে হবে, বাকি 9 জনকেই স্বাভাবিক মনে হবে। সেমভাবে ভাইস ভার্সা, উল্টো। তো আমরা সবাই মিলে যদি আমাদের এই গল্পটাকে, আমাদের দেশের ইতিহাসটাকে, সেটা 1920 থেকে শুরু করে 75 পর্যন্ত, এটা আমাদের গল্প ভাই। আমাদের গ্রাম বাংলা, আমাদের যে দেশভাগের পরের যেই কি কি হয়েছিল, আমাদের ভাষা নিয়ে কি হয়েছিল, আমাদেরকে কিভাবে তৎকালীন পাকিস্তান কিভাবে আমাদের এই বাংলাকে শোষণ করছিল, তারপর স্বাধীন বাংলার স্বপ্ন দেখা এবং সেই স্বপ্নের জোয়ার তুলে দেয়া এবং সাধারণ মানুষ মোটামুটি দা বটি কুড়াল যা আছে তাই নিয়ে তৎকালীন অ্যাডভান্সড ওয়েপেনারির সামনে দাঁড়ায় যাওয়া। যারা সিনিয়র আছেন তারা আরও ভালো বলতে পারবেন এই বিষয়গুলো। আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হয়েও এইটুকুই বলতে পারি, আমাকে এটা শেখানো হয়েছে 303 দিয়ে আমরা যুদ্ধ করি নাই, এটা ভুল কথা। আমরা যুদ্ধ করছি সাহস দিয়ে, আমরা যুদ্ধ করছি বিশ্বাস দিয়ে, আত্মবিশ্বাস দিয়ে, যে 303 হোক আর ঝাড়ু হোক আর দাও হোক, দাঁড়ায় যাব। কারণ কি, শেখ সাহেব বলছে, বঙ্গবন্ধু বলছে, যা কিছু আছে তাই নিয়ে রক্ত যখন দিয়েছি আরো দেব, কিন্তু স্বাধীনতা চাই, আমরা আমাদের ন্যায্য জায়গাটা চাই। সেই দেশ আজকে এত বছর স্বাধীন, আমরা গর্বের সাথে বলতে পারি আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। সেই গল্পটাই আপনারা দেখতে পাবেন। আমি দেশবাসী এবং আপনাদের সাংবাদিক ভাই বোনদের মাধ্যমে আমি সবার কাছে এটুকুই বলবো, ছবিটা দেখেন, সমস্ত আপনাদের পরিবারের যে কোনো বয়সের সদস্যদের নিয়ে আপনারা এই ছবিটা দেখতে পারেন
এবং 13 তারিখ থেকে ছবিটা চলবে সমগ্র বাংলাদেশে, 27 তারিখে পুরো ভারতবর্ষে রিলিজ হচ্ছে, তারপর পুরো পৃথিবীতে রিলিজ হচ্ছে। আমাদের গল্পটাকে যদি আমরাই ছোট করে দেখি তাহলে পৃথিবীর মানুষের আর কি দোষ? আমরাই যদি আমাদের ছবিকে, আমাদের গল্পকে, আমাদের জাতির পিতাকে ছোট করে দেখি তাহলে অন্য মানুষদের দোষ দেওয়ার তো কোনো দরকার নাই। তো আমাদের ছবি, আমাদের গল্পটাকে আসেন আমরা তুলে ধরি, আমরা দেখি, আমরা বলি, আমরা ওই সময়টাকে দেখি এবং বোঝার চেষ্টা করি উনার জীবন তথা তৎকালীন পাকিস্তান, তারপর বাংলাদেশের কি ছিল, আর আজকে আমরা দাঁড়িয়ে কোন জায়গায় এসছি। উনার দেখা স্বপ্নকে পুঁজি করে, কিন্তু স্বপ্নটা প্রথম উনি দেখেছিলেন, সেটাকে পুঁজি করে আজকে আমরা উন্নয়নশীল দেশের সম্মানের জায়গায়। তো এটুকুই বলবো যে আপনারা এসছেন, আপনারা যদি এখানে এমন কোনো মিডিয়া নেই যে আসেনি, আপনারা যদি তুলে ধরেন আমাদের গল্পটাকে, মানে আপনাদের গল্পটাকে, তাহলে মুজিব রেয়া ঠেকাইকে আর দাবায় রাখা যাবে না। সো অনেক ধন্যবাদ আপনাদেরকে আসার জন্যে। আশা করছি 13 তারিখ থেকে বিভিন্ন হলে আপনাদের সাথে দেখা হবে। আমাদের জন্য দোয়া। মুজিব নই, আমি শুভ, আরেকদিন শুভ। আমি চেষ্টা করেছি কিশোর মুজিব থেকে, কিশোর থেকে খোকা থেকে শুরু করে এরপরে যে ট্রানজিশন মুজিব, সেই মুজিব থেকে শুরু করে 75 পর্যন্ত আমি প্লে করেছি, তার আগে দিব্য প্লে করেছে। আপনাদের ভালো লাগবে, দেশবাসীর যারা আছেন ভালো লাগবে। আপনারা হলে গিয়ে দেখবেন। আপনাদের প্রশ্ন উত্তর পর্ব দেওয়া হবে, সময় দেওয়া হবে। আচ্ছা শুভ, একটা দিন, হ্যাঁ না, এখন কোনো প্রশ্ন হবে না, আপনাদের প্রশ্ন উত্তর পর্ব আমরা সবাটিতে একসাথে উঠবো। আর আরেকটা জিনিস ফার্স্টেই বলছি, চঞ্চল ভাই প্রথম আমার সাথে অনুষ্ঠান করলো, আমাদের অনুষ্ঠান মানে ঘরোয়া একটা অনুষ্ঠান, আমরা একটা পরিবার, সবাই পরিবার। আজিজ ভাইয়ের কথা তো জীবনে শেষ হয় না, ছোট রেনু আসছে। রেনু আসো, আমি সেটাই বলছি, আসেন। ওনার একটা নতুন নাম পাইছি আমি আজকে, লেট লতিফ। আসেন, ঠিকই আসো, সবাই চলে আসছে, আসেন লেট লতিফ আসেন। আমাদের কোনো প্রোটোকল নাই, যে আসলো সে বলবে। ছোট রেনু বলবে, তার এখানে রেনুর 3টা, আমি স্পয়লার দিচ্ছি না, আপনাদের ভালো লাগবে, আপনারা অনেক সারপ্রাইজ পাবেন ছবিতে। একই চরিত্র, ভিন্ন বয়সে ভিন্ন শিল্পী অভিনয় করেছে। তো দিঘি ছোট রেনু করেছে। বলেন। আসসালামু আলাইকুম। আমি এত লম্বা না। হ্যাঁ, ছোট রেনু প্লে করেছি। আমার থেকে ছোট আরেকটা রেনু আছে, আপনারা অলরেডি দেখেছেন ট্রেলারে, গানে। এবং আমি 13 থেকে 17 বছর পর্যন্ত প্লে করেছি, আমার পরে তিশা আপু প্লে করেছে। তো এই যে 13 থেকে 17 বছরটা যখন আমাকে অডিশনের জন্য ডাকা হয়, তখনও আসলে বিশ্বাস করতে পারছিলাম না যে আমাকে মুজিবের অডিশনের জন্য ডাকা হয়েছে, কারণ তখন আমি একদমই সিনেমা জগতের বাইরে, তখন আমি শিশু শিল্পী ছাড়া কিছুই ছিলাম না, তখন আমি সিনেমাতে ফেরত আসবো এটাও ভাবিনি। তো বাবার হাত ধরে অডিশন দিতে গিয়েছি এবং আমি মোটেও কনফিডেন্ট ছিলাম না, বাবা আমার পুরো কনফিডেন্ট ছিল। সে দেখে আমাকে বলেছে তুমি অনেক ভালো করেছো, তুমি ক্যারেক্টারটা পাবে, তুমি রোলটা পাবে। বাবার কথার উপর ভিত্তি করে যেদিন আমার কাছে ফোন এসেছে, আমার এখনও মনে আছে যে আমি আর বাবা দুজনকে ধরে অনেক কেঁদেছিলাম ওই দিন, কারণ এরকম একটা কাজে যুক্ত হওয়া তো স্বপ্নের চাইতেও অনেক বেশি। এবং আমার সাথে বাবাও ওই দিন একটা ক্যারেক্টারের জন্য অডিশন দিয়েছিলেন, বাবার ওই দিন হয়নি, কিন্তু বাবা এই খুশিটাতেই অনেক বেশি আত্মহারা ছিল যে আমার মেয়ে পেয়ে গেছে, আমি পাইনি তো কি হয়েছে। তো আমি মনে করি আমার উপর থেকে মার অনেক বেশি দোয়া আছে, যার জন্য এত ছোট ছোট বয়সে অনেক কিছু অর্জন করেছি এবং এখনও ইউনিটের সবচেয়ে ছোট হয়ে এত কিছু অর্জন করতে পারি। আসলে আমি জানি না, অনেক বেশি নার্ভাস ছিলাম তখনও, এখনও নার্ভাস কথা বলতে গিয়ে, কারণ এতগুলো বড় মানুষের সামনে এত কথা আমার মনে হয় বলতে, আমাকে দেখতে সবার ভালো লাগবে কিনা আমি জানি না, বাট আমি আমার পুরোটা দিয়ে চেষ্টা করেছি যে আমি যতটুকু পারি করি। অনেক বেশি নার্ভাস ছিলাম, জানি না কেমন হয়েছে। আপনারা তো সবাই দেখবেন, যতক্ষণ আমাকে দেখবেন, আপনারা যাই দেখবেন আমাকে ফিডব্যাক জানাবেন, এবং তার থেকে বেশি
আমি তো একটা টাইম পর্যন্ত ছিলাম, তারপর তো আমি চলে এসেছি, কিন্তু আমাদের ইন্ডিয়াতে যখন ইউনিট ছিল 3 মাসের, আমি যতবারই গিয়েছি আমি আমার বাবা দুজন সচক্ষে দেখেছি যে প্রতিটা মানুষ কতটা পরিশ্রম করেছে ওখানে, এবং যতদিন পর্যন্ত আমরা এটার পোস্ট প্রোডাকশন কাজ চলছিল ততদিন আমরা পরিশ্রম করেই যাচ্ছিলাম। ফাইনালি 13 তারিখ এটা রিলিজ হচ্ছে, আপনাদের সামনে নিয়ে আসতে পারছি। আমার মনে হচ্ছে ইটস মাই বার্থডে মান্থ, অক্টোবর। আমার মনে হচ্ছে আমি বার্থডে গিফট অলরেডি অ্যাডভান্স পেয়ে গেছি। থ্যাংক ইউ। আচ্ছা, দাঁড়াও চাচু, চাচু তুমি দাঁড়াও, ওর বাবাকে আমি ভাই বলি। আচ্ছা, এখন আমাকে টাকার দরকার নেই, পরিবেশক হিসাবে দুইটা কথা বলি যে ছবিটা 153 হলে রিলিজ দিচ্ছি সারা বাংলাদেশে একসাথে। আমরা মনে করি না যেটা আমি জোর জবরদস্তি রিলিজ করতেছি। ইজ অল অ্যাবাউট দ্য হল মালিক ইন্টারেস্টেড, সবাই ইন্টারেস্টেড। কেন এই জন্য লিস্টের ব্যাপারে হ্যাঁ, তার সবাই ইন্টারেস্টেড ছবিটা চালানোর জন্য। বিশেষ করে তারা ট্রেইলারটা দেখার পর, আমরা তো আপনাদের দেখার আগে ট্রেলারটা হল মালিকরা দেখছে, আমরা হল মালিককে সব ট্রেলারটা পাঠিয়ে দিয়েছি, তার মন্ত্রী মহোদয় উদ্বোধন করেছে দিস দ্য অ্যানাদার থিং। তো তারা দেখার পরে তারা বলছে যে ছবিতে, বাংলাদেশের ছবিতে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কি? ইম্পর্টেন্ট জিনিস হলো, আমি মনে করি সিনেমার এক্সপার্ট হিসাবে মনে হয় বাংলাদেশের সবচেয়ে বিনোদন হলো কান্না আর আবেগ। যে ছবি দেখে দর্শক কাঁদে সেই ছবি সুপারহিট। যেমন আমার পোড়া মনন, পোড়া মন 2, এই চঞ্চল ভাইয়ের আছে মনপুরা, ওনার মনপুরা পোড়া মন একই রকম। তো এইসব ছবিগুলো বিশাল হিট করার মনে মানুষ কান্না করছে এবং বুকের ভিতরে টাচ করছে। বঙ্গবন্ধু ছবিটা দেখে যারা ট্রেলার দেখছে তারা বলছে যে এটা টাচ করবে বুকে, আর আমার পার্সোনালি ছবি দেখে এটা বুকে টাচ করবে, মানুষের বুকে টাচ করবে। সেই দিক থেকে এটা কমার্শিয়ালি খুবই সাকসেসফুল একটা ছবি হবে বলে আমি নিজে বিশ্বাস করি। এটা অন্যভাবে দেখার কোনো কিছু নেই, এটা একটা আবেগের, শুধু আবেগের জায়গা থেকে দেখবো না। আমি কমার্শিয়াল দৃষ্টি থেকে মনে করি ছবিটা কমার্শিয়ালিভাবে ব্যবসায় সফল হবে অ্যাজ এ সিনেমা হিসাবে। দিস দ্য ওয়ান থিং। আর একটা জিনিস হইল গিয়া, আমি 10 থেকে 20% মানুষের কাছে আমি সমালোচনা দেখি। আমি ভাবছিলাম ফেসবুকে লিখবো, আসলে লেখার সময় হয়ে উঠে নেই আমার। অনেকেই বলে শুভ বঙ্গবন্ধুর মতো বলতে পারে না, বঙ্গবন্ধুর মতো হয়নি। আরে বঙ্গবন্ধু তো একজনই, বঙ্গবন্ধুর যে ভরাট গলা উনি তো একজনই নেই, বঙ্গবন্ধুর গলা তো আর কারো হবে না। তবে শুভ যতখানি করেছে, আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট ইন বাংলাদেশ। এর চেয়ে ভালো কিছু করার ছিল না, আর এর চেয়ে ভালো কেউ করতে পারতো বলে আমি মনে করি না। শুভ যে এই দেখার পর শুভ যে এত ভালো অভিনেতা এটা আমি আগে জানতাম না। এই ছবি দেখার পর বুঝি শুভ আসলে অনেক বড় একজন অভিনেতা। সে এখন বড় একটা অভিনেতার, আগে বড় হ্যান্ডসাম হিরো, 6 ফিট বডিওয়ালা বডি বিল্ডার হিরো ছিল, এখন সে বড় অভিনেতা। এবং আমি খুব শীঘ্রই একটা অনেক বড় ছবির ঘোষণা দেব, এটা শুভ এখনো জানে না। শুভ যেটা শুভর স্বপ্ন হতে যাবে, শুভকে নিয়ে করবো অ্যাজ এ হি ইজ দ্য গ্রেট অ্যাক্টর, নট চাপাবাজি, গড প্রমিস। শুভ পিছন থেকে বলতে চাপাবাজি, শুভ এখনো জানে না, শুধু আমি আর ডিরেক্টর কথা বলছি, আর কেউ জানে না। হ্যাঁ না, ছবি নাম চাপাবাজি না, তোমার স্বপ্ন হয়ে থাকবে সারা জীবনের ছবিটা। আচ্ছা, হ্যাঁ খেলা হবে। চঞ্চল ভাই চলেন আমরা সবাই একটা গ্রুপ ছবি তুলি। গ্রুপ ছবি তোলার পরে আমরা ট্রেইলারটা একবার দেখবো, গানটা একবার দেখবো, তারপর আমরা ডিনারে চলে যাব। আর আনুষ্ঠানিকভাবে কোনো কিছু শেষ করব না। আপনাদের কিছু বলার আছে? কিছু বলার আছে? নাই।